গুড ইভিনিং, নমস্কার। প্রতি উইকে আমি একদিন করে সপ্তাহে লাইভে আসি। মোটামুটি এটা একটা স্বভাবসিদ্ধ ভঙ্গি হয়ে গেছে। আজকে লাইভের বিষয়বস্তুটা খুব ইন্টারেস্টিং, যে রোল অফ গ্রুপ ডিসকাশন ইন ইন্টারভিউ। আমাদের অনেকেরই ধারণা আছে যে শুধুমাত্র ইন্টারভিউ মানে কোশ্চেন অ্যান্সার সেশন, বডি ল্যাঙ্গুয়েজ টেস্টিং, পার্সোনালিটি টেস্টিং, এগুলো তো আছেই। এনিওয়ে, আপনারা শুনতে পাচ্ছেন? যারা যারা এখনো জয়েন করেছেন, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? একটু আপনারা যদি উত্তর দেন, আমার পক্ষে বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ সুচরিতা মুখার্জিকে। তো আমরা আমাদের আলোচনা আর 2-1 মিনিটের মধ্যেই শুরু করব। আজকের যে টপিকটা আমি আরেকবার বলছি, যারা পরে জয়েন করেছেন, যে রোল অফ গ্রুপ ডিসকাশন ইন ইন্টারভিউ প্রসেস বা রিক্রুটমেন্ট। মজাটা হচ্ছে, সঠিক ধারণাটাই আমাদের হয়তো নেই যে গ্রুপ ডিসকাশন জিনিসটা কি, বা কিভাবে শেখানো যায়, বা স্টুডেন্টদের দিক থেকে তারা কিভাবে সুন্দর করে শিখতে পারে। কিন্তু এটা ততটাই ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট যতটা আমি আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, গ্রুপ ডিসকাশন মানে কি? নামটার মধ্যেই আছে, গ্রুপের মধ্যে বসবে ছেলেমেয়েরা, একটা টপিক দেবেন ইনস্ট্রাক্টর, তারা সেটা ডিসকাস করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিসকাশনটার এত গুরুত্বপূর্ণ কেন? শুধু কেন ইন্টারভিউ, কথোপকথন 1:1, বা একটা বোর্ডের সামনে একজন ক্যান্ডিডেট বসলেন, বসে কোনো প্রশ্ন উত্তরের পর্ব, এগুলো তো রয়েছেই। কিন্তু যত দিন এগোচ্ছে আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকটা কোম্পানি, যেগুলো ভালো কোম্পানি, তাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে গ্রুপ ডিসকাশন কন্ডাক্ট করা হয় অ্যাট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট। সেই রিক্রুটমেন্ট জিনিসটাকে এই গ্রুপ ডিসকাশন আরো সাইন্টিফিক টুলস হিসাবে ইউজ করে। তো আর দেরি না করে কথায় আসা যাক, যুক্তিতে আসা যাক। গ্রুপ ডিসকাশন হচ্ছে একটা পার্ট অফ ইন্টারভিউ, এটা আমরা বুঝতে পারলাম যে টোটাল ইন্টারভিউ প্রসেসের মধ্যে একটা পার্ট হচ্ছে গ্রুপ ডিসকাশন। তো গ্রুপ ডিসকাশন করলে কি হয় আমি আপনাদের পার্টি পার্টি শেখাবো বা জানাবো। গ্রুপ ডিসকাশনের বেসিক যে জায়গাটা, যে একটা ডিসকাশন যখন চলে তখন জেনারেল স্টুডেন্টরা বা যারা প্রমোশনাল ইয়ং জেনারেশনস আস্তে আস্তে উপরে উঠছে, তারা টিমের মধ্যে কি করে ইন্টারাক্ট করে, কি করে বিহেভ করে, কি করে তার হ্যান্ড মুভমেন্ট, আই রোলিং, এগুলো করে। তো সুতরাং এগুলো প্রত্যেকটা কিন্তু শিখবার জায়গা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, একদম সঠিক জায়গা থেকে সঠিকভাবে আপনাকে শিখতে হবে। কারণ এটা 2-1 দিনের ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে আস্তে 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 একটি বাচ্চা কিন্তু শিখবে। আজকে সম্পূর্ণ জিনিসটা যখন আমি বুঝিয়ে দেব, ইলাস্ট্রেট করে দেব, আপনি দেখবেন আপনার কাছেও যুক্তিযুক্ত মনে হবে যে হ্যাঁ, রিক্রুটমেন্টে এটা হওয়া দরকার। তো গ্রুপ ডিসকাশনের ডেফিনেশন হিসাবে নেট খুললে আপনারা সবাই পাবেন। কিন্তু সাধারণভাবে যদি একটি ছেলেকে বা মেয়েকে বা গার্ডিয়ানকে বোঝাতে হয় যে গ্রুপ ডিসকাশন হচ্ছে, ধরুন আইডিয়াল ফিগার 10 জন, 10 জনকে একটা গ্রুপে ডেকে তাদের একটি টপিক দেওয়া হয়, একটা সিম্পল টপিক। সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, সেটা তার জানাও থাকতে পারে, অজানাও থাকতে পারে।
এবার সেই গ্রুপ ডিসকাশনে সে তার মেম্বারসদের মধ্যে প্রত্যেকে পার্টিসিপেট করবে, আলোচনা করবে, এবং যখন গ্রুপ ডিসকাশনটি শেষ হবে তার 1 মিনিট আগে ইনস্ট্রাক্টর বলে দেবেন প্লিজ কনক্লুড। তো তখন একজন কাউকে কনক্লুড করতে হবে। তাহলে এগুলোর মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাই বা কি শিখতে পারি বা স্টুডেন্টকে শেখানো হয়, which is very much helpful to crack a competitive ground that is called interview. তো এটা যাওয়ার আগে এর স্ট্রাকচারাল ব্যাকগ্রাউন্ডটা একটু আপনাদের বলি। গ্রুপ ডিসকাশনকে মোটামুটি 4টে ভাগে আমি ভাগ করে নিচ্ছি আন্ডার দ্য 4 টাইটেল হেডস। একটা হচ্ছে ফ্যাকচুয়াল গ্রুপ ডিসকাশন। ফ্যাকচুয়াল মানে কোনো ঘটনার উপরে, ধরুন খেলাতে কোনো একটা টিম জিতেছে, সেই টপিকটা দিয়ে তাদের বলা হলো তোমরা গ্রুপ ডিসকাশন করো। জেনারেল টাইম দেওয়া হয় 15 মিনিটস, 20 মিনিটস, লাইক দ্যাট। ইট ডিপেন্ডস অন অর্গানাইজেশন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যিনি কন্ডাক্ট করছেন তার প্রয়োজন ভিত্তিক। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এরকম ফ্যাক্ট পৃথিবীর দিকে তাকালে আমরা প্রচুর ফ্যাক্ট খুঁজে পাবো। 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট গ্রুপ ডিসকাশন। অ্যাবস্ট্রাক্ট গ্রুপ ডিসকাশন বলতে গেলে আপনাকে একটা উদাহরণ দিলেই হয়তো বোঝানো আমার পক্ষে খুব সহজ হবে আজকে বাস্তবিক দিনে দাঁড়িয়ে। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স। এটা একটা অ্যাবস্ট্রাক্ট টপিক। এই টপিকের মধ্যে ক্যান্ডিডেটসরা আলোচনা করবেন এবং সেখান থেকে রিক্রুটার যার যেটা পজিটিভ পার্ট আছে তার বিচার করে যদি তার থেকে কাউকে পরের রাউন্ডে নির্বাচন করা যায় তারা সেই ডিসিশনটা নেবেন। তাহলে কি এমন জিনিস জানতে হলে বা শুনতে হলে একটু আমার সাথে থাকুন ধৈর্য ধরে, আপনারা আস্তে আস্তে সব জেনে যাবেন। এবার আসছি 3 নম্বর। 3 নম্বর পার্টটা হচ্ছে কেস স্টাডি বেসড গ্রুপ ডিসকাশন। ধরুন কোনো একটা ঘটনা কোথাও ঘটেছে, সেটাকে একটা ব্রিফিং করে দেওয়া হলো, সেইটাকে বেস করে সেখানকার পার্টিসিপেন্টদের ডিসকাস করতে হবে। ধরুন সেই কেসে 4টে রোল মডেল আছে বা 4টে পার্সোনালিটি পার্সন আছে। তো সেক্ষেত্রে সেই গ্রুপ ডিসকাশনে একজন এক একটা রোল নিয়েও বলতে পারে। আবার কেউ কেউ সেটাকে ওই মেম্বাররা নিজেদের মতন করেও প্রেজেন্ট করতে পারে। এটা টোটালি নির্ভর করছে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে ওই ক্যান্ডিডেট কিভাবে ট্যাকল করছে। এখানে কোনো মুখস্থ বিদ্যা চলবে না। মোস্টলি বাস্তবসম্মত জ্ঞান বা জেনারেল নলেজ, প্রেজেন্স অফ মাইন্ড, এগুলো ভীষণভাবে প্রয়োজন। সেটা অ্যাট দ্য টাইম অফ কনক্লুশন আমি আসব কিভাবে গ্রুপ ডিসকাশনে তৈরি হবে এবং আরো কি করে ইমপ্রুভ করবে। একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন আপনারা। 4 নম্বর হচ্ছে ওপিনিয়ন বেসড গ্রুপ ডিসকাশন। নামটার মধ্যেই বুঝতে পারছেন ওপিনিয়ন মানে একটা মতামত দেওয়ার মতো জায়গায় বা ডিসিশন নেওয়ার মতো জায়গায় স্টুডেন্ট বা পার্টিসিপেন্টস যারা ওখানে আজ থাকবেন তাদের সেই রকম একটা টপিক দেওয়া হলো যে সেখানে হ্যাঁ বা না কোনো একটা আপনাকে বলতে হবে আলটিমেটলি। সো দ্যাট মিনস আপনাকে একটা ওপিনিয়ন উইথ লজিক আপনাকে আসতে হবে। কিন্তু এমনি দাঁড়িয়ে 4 বন্ধুতে গল্প করা আর গ্রুপ ডিসকাশনে বসে কজনে কথা বলা, ওর মধ্যে একটি বিজ্ঞান রয়েছে। সেই বিজ্ঞান মনস্কতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্যই লাইভে আসা। কারণ আমি বিগত
যে লাইভগুলো করছি তাতে কেউ কেউ আমাকে জানিয়েছিলেন যে স্যার, ইভেন আমাদের স্টুডেন্টদের মধ্যেও অনেকে জানিয়েছিলেন যে স্যার একটু গ্রুপ ডিসকাশন নিয়ে হাইলাইট করলে ভালো হতো। তো দ্যাটস ওয়াই আমি ফিল করেছি যে আজকে গ্রুপ ডিসকাশনই হাইলাইট করব। যাই হোক, তা আমরা গ্রুপ ডিসকাশনের একটা ধারণা পেলাম, আমরা কতগুলো স্ট্রাকচার, 4টি স্ট্রাকচার বা টাইপসের গ্রুপ ডিসকাশন হয় সেই জিনিসটাকে উপস্থাপনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। সুতরাং এই জিনিসটি যে খুব সহজ নয়, এটা আশা করি আস্তে আস্তে আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে। আবার এটাও ঠিক, প্রতিটা জিনিসের মতো যদি এটাকে প্র্যাকটিস করা যায় in regular fashion, then it comes to very very easy for a candidate. আমরা যখন আমাদের সেন্টারে গ্রুপ ডিসকাশন করাই, তখন প্রথমে যারা জয়েন করে তারা একটু ভ্যাবাচ্যাকা খায় বটে, বাট দেখা যায় যে সিনসিয়ার, যে সেই জিনিসটাকে বুঝতে পারছে, উপজীব্য করতে পারছে, সে কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে প্রোগ্রেস করতে থাকে। এবং সেখানে কে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কে কমার্স ব্যাকগ্রাউন্ড, কে ইংলিশ মিডিয়াম, কে বেঙ্গল মিডিয়াম, এই বিভাগদের আমার কাছে নেই। তো সেখানে তৈরি করার জায়গা অ্যাট মাই বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড এবিলিটি অ্যান্ড স্কিল। যাই হোক, এবার আমি আসব গুরুত্ব বা ইম্পর্টেন্স, যে কেরিয়ার গাইডেন্সের মধ্যে, ইন্টারভিউ গাইডেন্সের মধ্যে এই গ্রুপ ডিসকাশন একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, স্পেশালি রিক্রুটমেন্টের ক্ষেত্রে তো বটেই। তাহলে কি কি কারণে এই গ্রুপ ডিসকাশন ভেরি মাচ ইম্পর্টেন্ট? ফার্স্ট, যখন একটি টিমের মধ্যে ছেলেটি বা মেয়েটি কিছু জিনিস উপস্থাপনা করলো, তার বক্তব্য পেশ করলো, যুক্তিযুক্তভাবে করলো, না নেগলেক্ট করলো, অ্যাভয়েড করলো, তার আই মুভমেন্টটা কিরকম ছিল, এই সব কিছু কিন্তু একটা বিচার্য বিষয়। মহারাজ প্রণাম নেবেন। আমার খুব সৌভাগ্য যে আপনি জয়েন করেছেন, প্রণাম নেবেন। তো এইগুলো খুব ছোট ছোট জিনিস হলেও কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ক্যান্ডিডেটদের মধ্যে এই প্রবণতাগুলো থাকে। তাহলে কে সুইটেবল একটা গ্রুপের মধ্যে, সেটাকে যুক্তি দিয়ে বিচার করতে হবে। সেকেন্ড হচ্ছে এবিলিটি অফ দ্য পার্সন ইন দ্য গ্রুপ ডিসকাশন, সে কতটা তার এবিলিটি প্রকাশ পাচ্ছে। সাপোজ গ্রুপ ডিসকাশনের রুলস আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি, কভার করছি, কিন্তু ধরুন আমি খুব আননেসেসারি গ্রুপ ডিসকাশনের মেম্বার হিসেবে বেশি কথা বলছি, আর একজন ক্যান্ডিডেট সে কত সুন্দরভাবে জায়গাটাকে কন্ট্রোল করে আমাকে কথা বলাটা একটু কমিয়ে দিল। তাহলে ইনডিরেক্টলি উইথ স্মার্টনেস, উইথ গুড কমিউনিকেশন, বোথ ভার্বাল অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, সে আমাকে কনভিন্স করতে সমর্থ হলো। সুতরাং কনভিন্সিং তো একটা বড় এবিলিটি। তো যাই হোক, আমি লাইফটাকে খুব দীর্ঘায়িত করব না, তো এই একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য টিমকে অ্যাসেস করার জন্য এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন স্কিল, যে কমিউনিকেশন স্কিল আমরা ভার্বাল অ্যাজ ওয়েল অ্যাজ বডি ল্যাঙ্গুয়েজ। সাপোজ আমার কাছে যুক্তি নেই, আমি চুপ করে আছি, সাইলেন্স ইজ অলসো এ মিনিং, বাট আমি চুপ করে থেকে, ধরুন আমি আইটাকে ওপর দিকে রোল করছি, মুখটাকে বিকৃত করছি, মানে টুইস্টিং মাই বডি ল্যাঙ্গুয়েজ, যে আমি কোনো কথা বলা নেই মানে আমি যা খুশি করতে পারি না, দ্যাট affects on my behavioral part, and that is called gestural communication. সো এই জেস্টারাল কমিউনিকেশন কিন্তু আমাদের বারবার সতর্ক থাকতে হবে ছাত্রদের,
এই উদ্দেশ্যেই বলা। নেক্সট, আমরা লক্ষ্য করি যে কতটা কমফোর্ট জোনে একটি ক্যান্ডিডেট বসে গ্রুপ ডিসকাশনে পার্টিসিপেট করছে। ফার্স্ট অফ অল, একটা আননোন সিচুয়েশন, এতগুলো ফ্রেন্ডস বা কালিগস বা আননোন পার্সন, একজন ইনস্ট্রাক্টর ক্লোজলি অবজার্ভ করছেন, ক্যান্ডিডেটদের ব্যাক অফ মাইন্ডে সবসময় চলছে আজকের দিনে সিসিটিভিতে রেকর্ডিং হচ্ছে, খুব ভালো কোম্পানি সেই সিসিটিভি বা খুব ভালো প্রতিষ্ঠান সেই সিসিটিভি থেকে ইভ্যালুয়েট করতেও সেই সিসিটিভি রেফারেন্সও নিচ্ছে যে ছেলেমেয়েরা কেমন করছে যদি প্রয়োজন হয়। তাহলে এই যে ক্যান্ডিডেট একদম সেই রোবটের মতন বসে জিডিতে পার্টিসিপেট করছে, না সে একটু কমফোর্ট জোনে বসে করছে? তাহলে কমফোর্ট, কনভিন্সিং, গুড বডি ল্যাঙ্গুয়েজ, সোবার ওয়ার্ডস, এগুলোই তো আমরা চাই অ্যাট দ্য পার্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিটি। আরো অনেক কিছুই চাই, বাট একে একে করে আমি প্রকাশে আসছি। নেক্সট একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। যে আমি গ্রুপ ডিসকাশনে এমন ভাবে একটা ওয়ার্ডকে বলবো যাতে ওই 10 জন কি 12 জন কি 15 জন যারা গ্রুপে বসে আছেন, অ্যালং উইথ দ্য ট্রেনার, কাউকেই আমায় রিপিট করতে না হয়। তার মানে উচ্চারণের যে শুদ্ধতা, পিউরিটি, সেটা আমাকেও তৈরি হতে হবে। নেক্সট হচ্ছে, আমি বারবার বলছি যেটা, বডি ল্যাঙ্গুয়েজ, পশ্চার, আমি কিভাবে হাতটাকে প্লেস করছি, আমি জিডি চলাকালীন লেগটাকে জার্ক করছি কিনা, সো মেনি থিংস। তো এই জিনিসগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই হাসবো, আমরা অবশ্যই স্মাইলিং জোনে থাকবো, আমরা কুল থাকবো, আমরা সবকিছু করব, কিন্তু আমরা অ্যাবনর্মালিটি অফ দ্য সিচুয়েশন কোনো কিছু করতে পারি না। আবার এটাও পক্ষান্তরে সত্য, কোনো অফিসে, কোনো প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোনো প্রতিষ্ঠানে আমরা একা কাজ করতে পারি না। আমরা কিন্তু একটা টিমের মধ্যে থাকি। তাহলে টিমের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ আছে, বিভিন্ন জেন্ডার, বিভিন্ন রকম পরিবেশ, পরিস্থিতি বা সিচুয়েশন এক কথায় বলতে থাকবে। তো তার সাথে যখন আমাকে ব্যালেন্স করতে হবে, সেই ব্যালেন্সে আমার কিন্তু টেম্পারমেন্ট, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার কমিউনিকেশন, যেগুলো আমি বললাম, আমার আই রোলিং, আমার চোখ কেমনভাবে আমি মুভ করাচ্ছি, কিভাবে করছি, এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটার মধ্যে একটা করে সেন্স অফ রেকগনিশন, অফ আন্ডারস্ট্যান্ডিং থেকে যাচ্ছে, যেখানে এইচআর ইভ্যালুয়েট করার চেষ্টা করছেন। এবং মোস্টলি প্রাউড টু স্পিক যে এটা কিন্তু ম্যাক্সিমামই কারেক্ট হয়। এবার আসছি কি কি ধরনের স্কিলস আমাদের দরকার। স্কিলস মানে দক্ষতা। কি জন্য দরকার? হতে পারি আমি ইঞ্জিনিয়ার, হতে পারি আমি ডাক্তার, হতে পারি আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি ম্যানেজমেন্ট প্রফেশনাল, আমি হতে পারি অনেক কিছু। কিন্তু গ্রুপ ডিসকাশনে যখন আমি বসবো, আমি ছাত্র, আমি অনেক কিছু হতে পারি। গ্রুপ ডিসকাশনে যখন বসবো, তখন কয়েকটা জিনিস কিন্তু আমাকে অ্যাকোয়ার্ড নলেজ নিয়ে বসতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেল। দ্যাট ইজ আমরা বলতে চাইছি স্কিল। ফার্স্ট হচ্ছে সাবজেক্ট এক্সপার্টাইজ। দেখুন, বা যারা ছাত্ররা আছে তোমরাও বুঝে নাও যে আমার গ্রুপ ডিসকাশনের টপিকটা কিন্তু ধরে নিতে হবে আননোন পড়ছে। তাহলে আমাকে জেনারেল নলেজ বাড়াতে হবে। জেনারেল নলেজ বাড়াতে গেলে কাগজ পড়তে হবে, নিউজ পেপার পড়তে হবে। যদি আমার হাতে মোবাইল থাকে, মোবাইল থেকে আমি ডাউনলোড করে নিউজ পেপার ডাউনলোড করেও পড়তে পারি। ইউটিউবে ভালো ভালো জিনিস শুনতে হবে। আমার নলেজের পরিধিটা বাড়াতে হবে। শুধু আমি যে সাবজেক্ট নিয়ে স্পেশালাইজড হচ্ছি
সেই সাবজেক্ট রিলেটেডই টপিক আমার জিডিতে আসবে এমন কিন্তু কোনো সিউরিটি নেই। তার থেকে ধরা ভালো আসবে নাটাই ভেবে নেওয়া। তাহলে সাবজেক্টের উপরে আমাকে ক্রমশ দক্ষতা বাড়াতে হবে, এটা কিন্তু একটা রিগোরিয়াস প্র্যাকটিস। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অরিজিনালিটি। আমি যখন প্রেজেন্ট করব বা ডিসকাস করব গ্রুপের মধ্যে, আমি আমার অরিজিনালিটি থেকে কিন্তু হারিয়ে যাব না। কি বললাম? আমি আমার অরিজিনালিটিকে মেনটেন করব, ওখান থেকে হারিয়ে যাব না। আমার কোনো এক্সাজারেশনস অফ বিহেভিয়ার থাকবে না, মানে অতিশয়োক্তি। প্রমিত চ্যাটার্জি, গুড ইভিনিং প্রমিত। আমার অরিজিনালিটি থেকে আমি হারিয়ে যাব না। আমার যেটা বেসিক অরিজিনালিটি, সেই অরিজিনালিটিটাই আমার থাকবে। আমরা অনেক সময় লক্ষ্য করি যদি চলাকালীন ছেলেমেয়েরা একটুখানি এক্সাজারেটেড হয়ে পড়ে, একটু অতিশয়োক্তি, কিছু একটা এক্সট্রা করে বলতে চায়, কিছু হাত পা নাড়িয়ে কিছু একটা অভিব্যক্তি প্রকাশ করতে চায়। নট রিকোয়ার্ড। হ্যাঁ, গুড ইভিনিং প্রমিত, গুড ইভিনিং। কেমন আছো প্রমিত? নেক্সট হচ্ছে ক্রিয়েটিভিটি। তোমার হাই এন্ড ক্রিয়েটিভিটি লাগবে দ্য স্টুডেন্টস। কারণ হচ্ছে ইউ ওন্ট নো যে তোমার অপোজিট সাইডে যিনি বসে আছেন তিনি কি ধরনের প্রশ্ন রেজ করবেন, তাই না? গ্রুপে 10 জন বসে আছে, 10 জনের মনে কি চলছে আই ওন্ট নো, কিন্তু আমার ভ্যাকেন্সি আছে হয়তো একটা। বেসিক রাউন্ড ইন্টারভিউ হয়ে গেছে, হয়তো জিডি চলছে, সেখান থেকে আমি 2 জনকে তুলে নিলাম, তারপরে একটা HR রাউন্ড ইন্টারভিউ করে আমি 1 জনকে করবো। তাহলে মোট বাদ যাচ্ছে 8 জন পরের লেভেলে যাওয়ার জন্য, আর পরের লেভেলে 2 জনের মধ্যে 1 জন পাচ্ছে, তাহলে মোট 9 জন কিন্তু বাদ চলে যাচ্ছে। তো যতদিন এগোচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু সায়েন্টিফিক হওয়ার চেষ্টা করছে, এবং এটা বোধহয় আপনারা সবাই আমার সাথে একমতই হবেন। গুড ইভিনিং তানিশা। নেক্সট হচ্ছে ফ্লুয়েন্সি। আমরা অনেক সময় দেখি জিডিতে, আমি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি, কথা বলতে বলতে সে হারিয়ে যাচ্ছে। কিরকম? বলতে বলতে হ্যাঁ, মানে আই মিন টু সে স্টক অফ ওয়ার্ডস হতে পারে। হ্যাঁ, গুড ইভিনিং তানিশা। স্টক অফ ওয়ার্ডস হতে পারে, সেন্টেন্স কনস্ট্রাকশন হতে পারে। তার মানে এক কথাই হচ্ছে সে প্র্যাকটিসড না, ওয়েল ট্রেন্ড না। সুতরাং আমার এই ফ্লুয়েন্সি তৈরি করতে হবে, কারণ যে মার্কেটের মধ্যে ছেলে মেয়েরা জয়েন করতে চলেছে চাকরিতে, একটা হাইলি কম্পিটিটিভ মার্কেট, হাইলি, মানে এই নিয়ে কোনো দ্বিধা নেই। আশা করি প্রত্যেকে আপনারা আমার সাথে এগ্রি করবেন, এবং যদি কোনো দ্বিমত থাকে আপনারা প্রশ্ন এখানে লিখুন, স্টেটমেন্ট লিখুন, আমি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেব। নেক্সট হচ্ছে যেটা মোস্টলি ইম্পর্টেন্ট, লিসনিং পাওয়ার। আমরা লক্ষ্য করি যখন একটা জিডি চলে, ওভারল্যাপ অফ দ্য ডিসকাশন, মানে একজন যখন বলতে শুরু করলো তার মধ্যে আরো কিছু মানুষ একসাথে ওভারক্রাউডেড হয়ে বলতে শুরু করলো। প্রমিত, তুমি অনেকটা লিখেছো প্রমিত। স্যার ভালো আছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ প্রমিত। আর লিখেছো থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস টাইপ অফ টিপস হুইচ উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস এট দ্য টাইম অফ ইন্টারভিউ। Yes, trying my limit, best of my effort, and you know my schedule, and within the short time, constraint time, I try my level best. যতটা সম্ভব দিতে পারি চেষ্টা করছি। তোমাদের সবার ভালোবাসা, তোমাদের অ্যাসিস্ট্যান্স, সাজেশনস পেলে আরেকটু বেটার হবে। তো লিসনিং স্কিল যেটা বলছিলাম, আমার লিসনিং স্কিল বাড়াতে হবে। আমি স্টুডেন্ট, আমি জিডিতে বসবো, আমার লিসনিং স্কিল বাড়াতে হবে। লিসনিং স্কিল বাড়ছে না, একজন কথা বলছে সাথে সাথে আরেকজনকে কথা বলতে হবে।
এটাকে তো জিডি বলে না। এটাকে খুব সাধারণভাবে বললে রাস্তায় বসে গসিপিং বা আড্ডা দেওয়া বোঝায়। চায়ের দোকানে বসে এইভাবে আড্ডা চলতে পারে, কিন্তু জিডি চলতে পারে না, যাকে আমরা গ্রুপ ডিসকাশন বলছি। সেটা লিসনিং স্কিল একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কারণ অ্যাট বেস্ট আই এম দ্য লিসনার, গুড লিসনার, দ্যাট বেস্ট আই এম গুড ডিসিশন মেকার। আমি যদি কথাই না শুনি আমার জুনিয়রের, আমি কি ডিসিশন নেবো আর কার পরে সেটা অ্যাপ্লাই করবো? তো বি ভেরি ভেরি অনেস্টলি আস্ক ইউর সেলফ যে আমি এই ধরনের লিসনিং এবিলিটি আছে কি নেই। যদি না থাকে, ইমিডিয়েটলি ট্রাই টু ডেভেলপ দিস টাইপ অফ থিংস। নেক্সট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আজকে একদম প্রথম থেকে আমি শুরু করেছি যে জায়গায় অলমোস্ট আমার মুখে ঘুরছে বডি ল্যাঙ্গুয়েজ, কারণ সত্যি খুব অভাব হয়ে পড়েছে কোম্পানিতে, প্রফেশনাল বডি ল্যাঙ্গুয়েজের অভাব হয়ে পড়ছে। তো সেই জন্য এইচআররাও ইন্টারভিউ নেওয়ার সময় জিডিকে একটা মেইন স্তম্ভ বলে মনে করছেন, যে হ্যাঁ, এই গ্রুপ ডিসকাশনের মধ্যে দিয়ে আমরা দেখে নিতে চাই যে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন। মানে অন্যের সাথে যখন সে ইন্টারাক্ট করছে, থার্ড পার্টির সাথে যখন ইন্টারাক্ট করছে, আননোন পার্সনের সাথে ইন্টারাক্ট করছে, তখন তার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, লাইক দ্যাট। সেটা বডি ল্যাঙ্গুয়েজ, আমি একটা ভালো জামা পরলাম, একটা জুতো পরলাম, পোশাক পরলাম, হেয়ার ড্রেসিং করলাম, অবশ্যই সেটাও একটা বডি ল্যাঙ্গুয়েজকে ইম্প্যাক্ট করে বটে, বাট আমার ভেতরে কিছু নেই, আমি বডি ল্যাঙ্গুয়েজ কি করে কন্ট্রোল করতে হয় আমি সেটা জানি না, আমি ইন্টারভিউতে টাগ অফ ওয়ারে জড়িয়ে যাচ্ছি, রাইট? তো এই ধরনের আমি জানি না কখন অ্যাজ এ স্টুডেন্ট কাউন্টার করতে হয়, এগুলো সব কিন্তু শেখার ব্যাপার। সুতরাং যত তুমি এগুলোর মধ্যে শিখবে, যত প্র্যাকটিসে থাকবে, তুমি 0 থেকে 10 তৈরি হতে বেশি সময় লাগবে না। 10কে আমি হাইস্ট মার্কিং এ রাখলাম, 0 to 10 এই স্কেলিং। প্রচুর ছাত্র আমাদের হাত দিয়ে তৈরি হয়েছে এই ধরনের, এখনো তৈরি হচ্ছে, আই এম প্রাউড টু স্পিক। নেক্সট হচ্ছে ইনিশিয়েটিভ। কেন ইনিশিয়েটিভ? যখন গ্রুপ ডিসকাশন স্টার্ট হয়, ট্রেনার বলবেন বা ইনস্ট্রাক্টর বলবেন, প্লিজ স্টার্ট। On that time, who will start? It shows in behavioral science the leadership ability. Leadership ability with that person. যদি তোমার যুক্তি ঠিক থাকে, your leadership skill quality will be high, no doubt. বাট তোমার যুক্তি বা লজিক ঠিক নেই, সেক্ষেত্রে তুমি স্টার্ট করলেও তুমি কিন্তু আন্ডার রেটেডই থাকলে। কিন্তু যদি তোমার যুক্তি ঠিক থাকে, তুমি ইনিশিয়েটিভ নিয়ে স্টার্ট করেছো, তো অন দ্য গ্রাউন্ড অফ লিডারশিপ এবিলিটি তুমি যে মার্কটা পাবে, অন্যেরা সেই কালামে কিন্তু কোনো মার্কিং পাবে না। কারণ বুঝতেই পারছো, একজন মাত্র স্টার্ট করে। ঠিক সিমিলারলি, বিফোর এন্ড অফ দ্য জিডি, যখন ইনস্ট্রাক্টর বলবেন যে প্লিজ কনক্লুড বা প্লিজ কাম টু কনক্লুশন, তখন যে একজন কনক্লুশন করবে সে কিন্তু মার্কিং পেয়ে গেল, দ্বিতীয় আর কারোর মার্কিং পাবে না। তাহলে এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে জিডিতে যতগুলোই ক্যারেক্টারিস্টিক্স বা প্যারামিটার টেস্টিং হোক না কেন, লিডারশিপ আর ডিসিশন মেকিং এই দুটি ক্ষেত্রে কিন্তু একজন করেই সুযোগ পাবে। আশা করি ক্লিয়ার? ফ্যান্টাস্টিক। এবার আমরা আসবো আর একটা জিনিস, সেটা হচ্ছে কি কি কারণে এই জিডি থেকে ছেলেমেয়েরা রিজেক্টেড হয়ে যায়। রিজেক্টেড মানে ঘর থেকে বের করে দেবে না, ওই 10-15 মিনিট 20 মিনিট অ্যাসাইন টাইম সে ডিসকাস করবে, কিন্তু ফিল্টারিং যখন হবে, সে ফিল্টারিং থেকে ধরো 10 জন থেকে উপরে 3 জনকে তুলবে, সেই জায়গাটায় ক্রস করে দেবে। আমি সেটাকেই বলছি, বাদ চলে যাবে।
কেন বলো তো? কারণ এই ধরনের মানে যেগুলো শেখালাম বা বোঝানোর চেষ্টা করলাম, এই ধরনের জিনিসের অ্যাবসেন্ট থাকলে আমার ইন্ডাস্ট্রিতে তার দাম 0। অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হতেই পারে, আর সেটা নিয়ে এই কোম্পানি কোনো আলোচনা করছে না। ধরে নিলাম কোম্পানিটা এ বা প্রতিষ্ঠানটি এ, যে এই কোম্পানি বলছে যে আমার এই ধরনের জিনিসগুলো লাগবে, বাট যেগুলো আমি বলার চেষ্টা করলাম, এছাড়া আরো কয়েকটা অ্যাডিশনাল পয়েন্টস বলছি, যেমন পজিটিভ অ্যাটিটিউড। জিডি চলাকালীন একটা পজিটিভ ভাইবস যেন সবসময় থাকে, মোটিভেশন, সেলফ মোটিভেশন, সেলফ পার্টিসিপেশন, মানে আমি পার্টিসিপেট করছি, এমন না আমি হাত পা ছেড়ে চেয়ারে বসে আছি, কি কখন একটা কিছু বলবে আমি তার উত্তরে একটা কিছু বলবো, নট লাইক দ্যাট। আবার এটাও মাথায় রাখতে হবে যে ওখানে কিন্তু হাউলিং করলে হবে না, যে হই হই রই রই সবাই একসাথে কথা বলছে, এটা হলেও হবে না। ইট টু বি এ সিস্টেম্যাটিক ডিসকাশন। আমরা অনেক সিনেমা দেখেছি, সিনেমায় একটা কর্পোরেট মিটিং হচ্ছে, তো সেই মিটিংটা কিভাবে হয় সেটা যদি আমরা একটু দেখি সিনেমার মধ্যে বা টিভিতে বা ইন্টারনেটে বা ইউটিউবে, হয়তো একটু আইডিয়া আমরা পেতে পারি কি করে একটা প্রপার জিডি হয়। আমরা আজকে ডিসকাশন প্রায় শেষের দিকে এসেছি, আর একটুখানি আলোচনা বাকি আছে। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা বা তোমরা এখানে লিখতে পারেন বা পারো, এখনো আমি অনলাইন আছি। এবার আমি কিছু টিপসের জায়গায় আসছি, যে কি ধরনের টিপস বা সাজেশন ইয়ং জেনারেশনসকে আমরা দিতে পারি সো দ্যাট তাদের জিডি আরো ইমপ্রুভ করবে। প্রবলেম তো আইডেন্টিফাই করাটা খুব সমস্যার কিছু না, প্রবলেম হয়ে গেল, কিন্তু প্রোঅ্যাক্টিভ ম্যানারে, প্রিকশনারি ম্যানারে আমরা কি কি স্টেপস নিতে পারি যাতে ছেলেটি বা মেয়েটি এই অসুবিধায় না পড়ে, বা কোনো টেকনিক্যালি জায়গায় একটুখানি জ্বর ছাড়িয়ে দিলে সে আবার ইমপ্রুভ করতে পারে। এই জিনিস তো আমরা দেখছি হচ্ছে। বেঙ্গল বোর্ডের ছেলেরা সুন্দর ইংলিশ বলছে, সে জিডি করছে, তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। হাউ? এগুলো মিরাকেল রেজাল্ট। শুধুমাত্র সাইন্টিফিক ভাবে তাদের শেখানো হচ্ছে, সুন্দর করে ধরে ধরে ছোট ছোট ব্যাচে সাইন্টিফিক ভাবে শেখানো হচ্ছে। তো যাই হোক, টিপসের কথায় আসছি। তো ফার্স্ট যে টিপস, আমরা যখন কথা বলবো তখন সেই কথাটা, ডিসকাশনটা যখন চলবে, আমরা চেষ্টা করব আমাদের চোখটা ঘুরিয়ে আই কন্ট্যাক্টটাকে মেনটেন রাখার। হতে পারে আমি একজন কেউ আলোচনায় কোশ্চেনটা করেছে, তাকে উদ্দেশ্য করে আমি উত্তর দেব, কিন্তু প্যারালালি আমি কিন্তু আমার চোখটাকে রোটেট করাবো অ্যামং দ্য গ্রুপ মেম্বার্স। এটা করতে হবে পয়েন্ট নাম্বার 1 অ্যাজ এ সাজেশন। এটাও কিন্তু নোটিশ করে, হ্যাঁ তোমরা যদি বা আপনারা জিজ্ঞেস করেন এটাও নোটিশ করে, হ্যাঁ করে, 100% করে। 2 নাম্বার, ডোন্ট ইন্টারাপ্ট এনিওয়ান whenever he or she is speaking। কেউ কিছু বলছেন গ্রুপ ডিসকাশনের মধ্যে, আননেসেসারি বিরাট একটা আওয়াজ করে করে স্টপ করাটা উচিত হবে না। লেট কমপ্লিট হিম অর হার, and immediately after completion you take entry and say your logic, put your logic. Third, don't use any toxic word. Don't use any toxic word in the group discussion. Next, 4, give proper respect to each and everyone, whether the trainer
instructor or the other team members. Everyone, give 100% respect. Fifth, be polite in your approach. Polite. Sixth, as I told, repeat one more, that is positive attitude. Positive attitude. তোমার পজিটিভ অ্যাটিটিউড দেখাতে হবে যে হ্যাঁ, এই পজিটিভ অ্যাটিটিউডে আমি আমার কাজটাকে উদ্ধার করব, কিন্তু তাতে অ্যাগ্রেশন থাকবে না। ডোন্ট শো অ্যাগ্রেশন। মনে থাকবে। এবার আসছি আর একটা পয়েন্টে। যদি দেখো অ্যাডিকুয়েট নলেজ নেই টপিকটাতে, নলেজ বাড়ানোর জন্য কি করতে হবে অলরেডি শেয়ার করেছি। এবার হতেই পারে নলেজ আমার নেই, ওই টপিকে আমি আর কিছু পাচ্ছি না, বেটার চুপ করে থাকবে। বেটার চুপ করে থাকবে। দ্যাট উইল অলসো হেল্পফুল। ভুল ইনফরমেশন দিয়ে মিসগাইড করা, সঠিকের তথ্য সাপ্রেস করা, এগুলো বেটার নট টু ডু দ্যাট, কারণ দিজ আর নেগেটিভলি রেটেড। এগুলোকে নেগেটিভ মার্কিংই কিন্তু রেট করবে ইন্ডাস্ট্রি। নেক্সট, ডোন্ট ফিল প্যানিক। ফিল কমফোর্ট, একদম কুল কমফোর্ট জোনে থাকবে। তবে প্রশ্ন একটাই, আমি অ্যাজ এ স্টুডেন্ট যে কলেজে পড়ি বা যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেখানে হয়তো কলেজ থেকে ঠিকমতো এগুলো শেখানো হয় না, হয়তো ক্যাম্পাসিং এর কদিন আগে একটু শেখানো হয়েছে, না না, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টের প্যানিক আসবেই। তাই না, স্টুডেন্টকে বলার উদ্দেশ্য প্রথম টাইম থেকে দ্য আর্লিয়েস্ট আমাকে ভালো করে শিখতে হবে। কি শিখতে হবে? জিডিটা শিখতে হবে ইন্টারভিউ স্কিলের মধ্যে। এটা ইন্টারভিউ স্কিল থেকে আলাদা না, ইন্টারভিউ স্কিলের মধ্যে একটা পার্ট ম্যাক্সিমাম কোম্পানি আজকের দিন ইউজ করছে, দ্যাট ইজ দ্য গ্রুপ ডিসকাশন। আমাকে যুদ্ধে জিততে গেলে যেমন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে, তেমনি ইন্টারভিউতে ওভারকাম করতে গেলে যদি একটা ইনস্ট্রুমেন্টকে ইম্পর্টেন্ট ধরতে হয়, সেটা হচ্ছে কিন্তু গ্রুপ ডিসকাশন। যেখানে কিন্তু ছেলেমেয়েরা প্রচুর নলেজ থাকা সত্ত্বেও আমরা বারবার লক্ষ্য করছি ক্র্যাক করতে পারছে না, কারণ প্রপার ট্রেনিং, প্রপার গাইডেন্স অ্যান্ড প্রপার প্রিপারেশনে যে টেকনিক্স তার অভাবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এই টিপসটা হচ্ছে ডোন্ট ফিল প্যানিক। তাহলে প্যানিক তখনই হবে না যখন একটা সিস্টেম্যাটিক ভাবে তুমি প্রসিডিওরে নিজেকে তৈরি করছো উইথ রেসপেক্ট টু জিডি কনসার্ন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোয়ালিটি। আমি যে কথাগুলো বলবো, আমি যে বডি ল্যাঙ্গুয়েজ শো করব, প্রত্যেকটার মধ্যে কিন্তু আমার কোয়ালিটেটিভ পার্ট থাকবে। মানে ইন্টারভিউ দিয়ে আমি যখন বেরিয়ে যাব, বা জিডি অ্যাজ এ পার্ট অফ ইন্টারভিউ যখন আমার কমপ্লিট হবে, আমি যেন একটা গুড ইমপ্রেশন, বেস্ট ইমপ্রেশন ট্রেনারের মাইন্ডে বা ইনস্ট্রাক্টরের মাইন্ডে সেট করতে পারি, তবেই কিন্তু আমার সাকসেস। নেক্সট, আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অভ্যাস করতে হবে। গুড ইভিনিং স্নেহা, কেমন আছো? আমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অভ্যাস করতে হবে। এটা কিন্তু খুব দুঃখের সাথে বলছি যে আজকের দিনে ছেলেমেয়েরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় পড়ে না বললেই চলে। আমাকে কেউ মিসরিড করো না তোমরা, কারেন্ট অ্যাফেয়ার্সের স্টক ভীষণ কম, অথচ তাদের হাতে কিন্তু স্মার্ট মোবাইল রয়েছে। তা আমার রিকোয়েস্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াও। কোথায় স্পোর্টস হচ্ছে, অলিম্পিক হচ্ছে, ইন্ডিয়া কটা মেডেল পাচ্ছে, এখন এইসব নিয়ে যদি আমাকে জিডিতে টপিক দেয়,
তাহলে আমি কিছু তো অন্তত বলতে পারবো। আদারওয়াইজ হোয়াট ইজ দ্য স্পেশালিটি বিলংস টু ইউ? এবং সেটা জিডির মধ্যে দিয়ে দেখা হয় যে কারণে যে স্কিলগুলো টেস্ট করার সেগুলো জাস্ট বিফোর আমি কিন্তু কমপ্লিট করলাম। সুতরাং আমি প্রায় একেবারেই 95% শেষ করে ফেলেছি আজকে, যে রোল অফ জিডি ইন ইন্টারভিউ। আর একটু যে 5% সেটা হচ্ছে সাম আপ অ্যান্ড কনক্লুশন। তো এই সাম আপ অ্যান্ড কনক্লুশনে আমি একটা জিনিসই বলতে চাই, হ্যাঁ, গুড ইভিনিং স্নেহা, ভালো, আমিও ভালো আছি। আমি সাম আপে এইটুকুই বলতে চাই যে এই জিডি কিন্তু তৈরি করা অসম্ভব নয়, কিন্তু জিডির জন্য তৈরি করতে গেলে বোথ ট্রেনার এবং স্টুডেন্টকে কাঁধে কাঁধ মিলিয়ে হাই এন্ড একটা পরিশ্রম করে যার ফোকাস বা লক্ষ্য থাকবে, হ্যাঁ, জিডিটাকে ক্র্যাক করতে হবে, তবে প্রত্যেক স্টুডেন্ট জিডি ওভারকাম করতে পারবে, অন্তত আমার আন্ডারে যারা ট্রেনিং এ আছে বা থাকবে। সুতরাং এইটা দীর্ঘ প্রায় 23-24 বছর ধরে এই জিডিপিআই, গ্রুমিং, বিহেভিয়ারিয়াল ট্রেনিং আমার সাথে রয়েছে। সুতরাং যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তাই দিয়ে আমি দেখছি যে হ্যাঁ, ছেলে মেয়েদের তৈরি করা যায়, এবং তাদেরই টানে এই লাইভে সপ্তাহে একদিন করে আমি আসি। সর্বপ্রিয়, গুড ইভিনিং, ভালো আছো? তো লাইক দ্যাট। সুতরাং এই ধরনের কিছু জিনিস আমি আমার ছাত্রদের বলবো, একটু কনস্ট্রাকটিভ হতে পারলে, একটু মেডিটেশন করতে, একটু ফোকাসড হতে। বাড়িতে যদি আয়না থাকে, মিরর থাকে, সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে আর ভাবতে যে আমার যা কোয়ালিটি সেটাকে আমার যথেষ্ট, আমি কি করে ইমপ্রুভ করতে পারবো একটা ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে, যেখানে আমার ইন্টারভিউ একটা পার্ট হচ্ছে গ্রুপ ডিসকাশন। সেই গ্রুপ ডিসকাশনকে ভালোবেসে, ইন্টারভিউকে ভালোবেসে আমাকে তৈরি হতে হবে। হ্যাঁ, গুড ইভিনিং সর্বপ্রিয়, আমি ভালো আছি সর্বপ্রিয়। তৈরি হতে হবে। আজকে ধরো যারা ট্রেনিং এ আছো আমার কাছে, বা যারা নেই ভবিষ্যতে হবে, পার্থক্য এটা নয়, বলার উদ্দেশ্য এটাই যে সবার পক্ষে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করা সম্ভব। সেটা স্যালারি কম বেশি যেটা হতে পারে, কোম্পানি 19-20 হতে পারে, বাট সম্ভব। কিন্তু পিছন থেকে তাকে প্রিপারেশন, তাকে পথ দেখানো, তাকে বিভিন্ন টপিকে তৈরি করা, সে জিডিতে পার্টিসিপেট না করলে তাকে ফোন করা, তাকে হোয়াটসঅ্যাপ করা, সব কাজ আমাদের করতে হয়। কিসের নেশায়? একটা স্যাটিসফ্যাকশনের নেশায়, হ্যাঁ, এই ছেলে মেয়েগুলি তৈরি করা, তাদের তৈরির দায়িত্ব আমরা নিয়েছি, তাদের আমরা তৈরি করছি, এবং যখন সে এস্টাবলিশড হচ্ছে তখন তারা যে রেকগনিশন বা স্যাটিসফ্যাকশনটা শেয়ার করছে, এর থেকে বড় পাওনা আর কিছু আমার জীবনে নেই। যাই হোক, আমি একটুখানি ছোট্ট একটা লাইন বলে শুধু শেষ করি, যে যেখানেই আছেন ভালো থাকুন, যারা ছোট তারা ভালো থাকো। যদি কোনো মনে হয় যে এই গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ বা এই রিলেটেড কোনো প্রয়োজন আছে, ফিল ফ্রি টু কানেক্ট। আমি প্রতিবারই বলে দিই যে গুগলসে গিয়ে মুখার্জি ম্যানেজমেন্ট কনসালটেন্সি লিখলে ডিটেলসে সব কিছু পাওয়া যাবে, ফোন নাম্বার, আমাদের ওয়েবসাইট, এভরিথিং। মুখার্জি ম্যানেজমেন্ট কনসালটেন্সি এটুকু লিখলেই যথেষ্ট। সেখানে সব রকম আছে, লিঙ্কডইন প্রোফাইল, সব কিছু আছে। তো গ্রুপ ডিসকাশন নিয়ে কারোর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা লিখতে পারেন, যারা স্টুডেন্ট আছো তোমরাও লিখতে পারো। কারোর কোনো কোশ্চেন আছে?
আর আজকে আমার খুব স্যাটিসফ্যাক্টরি, আজকে একজন মহারাজ আমার লাইভে রয়েছেন, বেলুড়েরই, একদম আসল বেলুড়ের থেকেই উনি কোনো একটা ডিপার্টমেন্টে মহারাজ, তিনি রয়েছেন। আমি ওনাকে আর একবার সশ্রদ্ধ প্রণাম জানাই, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, ছাত্রদের ভালোবাসা জানাই। যদি কোনো কোশ্চেন থাকে, আমি লাইভে রয়েছি আর 1 মিনিট, তোমরা বা আপনারা কোশ্চেন লেখো বা লিখুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সুতরাং আশা করি আজকে কারোর কোনো কোশ্চেন নেই। যদি থাকে পরে আমাকে পার্সোনালি টেক্সট করো, আই উইল টেক কেয়ার অফ এভরি কোশ্চেন। নমস্কার।